আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র। আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো, একজন প্রান্তিক পর্যায়ে খামারি কিভাবে অল্প গাভী দিয়ে শুরু করেছিলেন, ধীরে ধীরে এই গাভী থেকে উনি সফলতা পাচ্ছেন এবং সফল পর্যায়ে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন, তেমনই একজন প্রান্তিক খামারির সঙ্গে কথা বলবো। সেই প্রান্তিক পর্যায়ে খামারি এখন উনি গাভীগুলোকে খোলা মাঠে নিয়ে আসছে, ওনাকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো এবং পরিচয় করে দেব। প্রিয় দর্শক, আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং মতামত আপনাদেরকে জানাবেন। আজকে উপস্থাপনা আছে আমি সাগর পারভেজ মিন্টু, ক্যামেরা আছে জাহিদুল ইসলাম জিম। তো চলুন ঘুরে আসি সেই প্রান্তিক পর্যায়ে খামারির কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই প্রান্তিক খামারি, ওনার সঙ্গে কথা বলবো। উনি গাভীকে খোল ভুসি পানি খাওয়াচ্ছে খোলা মাঠে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম জিন্নাত। জিন্নাত, কি খাওয়াচ্ছেন গাভীকে? খোল ভুসি। আপনি কতদিন যাবত শুরু করেছিলেন ফার্মটি? 4-5 বছর। 4-5 বছর। কয়টা দিয়ে শুরু করছিলেন প্রথম? একটা দিয়ে। আচ্ছা, আপনি ফার্মে গেছিলাম, আমরা পাইনি, আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা, আপনি যে প্রান্তিক পর্যায়ে খামারি থেকে শুরু করছেন, প্রথম একটা দিয়ে শুরু করেছিলেন, এখন এই খোলা মাঠে নিয়ে আসছেন, এই গাভীগুলোকে যে খোলা মাঠে নিয়ে আসছেন, এখানে কি খাওয়াচ্ছেন? কাঁচা ঘাস আর খোল ভুসি। কাঁচা ঘাস আর খোল ভুসি। কতদিন যাবত আসছেন? 2 মাস। 2 মাস। আর কয় মাস খাবেন? 2 মাস। আর 2 মাস, তারপরে বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে কাঁচা ঘাস। আচ্ছা, এই যে খোলা মাঠে যে আপনি এত বারবার গাভীগুলো রাখছেন বা শুরু করছেন, আপনি কিভাবে শুরু করেছিলেন প্রথমে যদি বলতেন দর্শকদেরকে? প্রথমে একটা কিনেছিলাম, বাড়িতে রাখছিলাম, মনে করেন কাজ কাম করতাম, ওই একটা দিয়ে হতে হতে বাছুর হইলো, ফোন থেকে একটা কয় বছর আগে কিনেছিলেন? 5 বছর আগে। 5 বছর আগে কিনেছিলেন। তখন ওইটার বাজার মূল্য কত ছিল? ওটা কিনছিলাম 1,10,000 দিয়ে। 1,10,000 দিয়ে। ওইটা কি আপনি বকনা কিনেছিলেন নাকি আপনি গাভী কিনেছিলেন? আচ্ছা, এই গাভীটা মনে করি তুই আপনি গাভীটাকে বেঁধে রাখেন। আচ্ছা জিন্নাত ভাই, আপনি যে খোলা মাঠে নিয়ে আসছেন বিশাল আকারের যে গাভীগুলো দেখতে পাচ্ছি, আপনি এই খামার করার আগে কি কাজ করতেন বা আপনি গাভী পালনের আগে কি কাজ করতেন? কৃষকের কাজ করতাম, কাজ করতাম, পরের বাড়ি কাজ করতেন। কৃষকের কাজ করতেন, পরের বাড়ি কাজ করতেন, তারপরে নিজেই চিন্তা করতেন, তারপরে বাদ দিয়ে এই কাজ করতেন। আচ্ছা, আপনার ফার্মে এখন কয়টি গাভী আছে? আসলে 3টি গাভী। এই যে আমরা যে বিশাল আকৃতির গাভীটি দেখতে পাচ্ছি, এই গাভীটি আপনি কি জাতের গাভী বলতে পারবেন? ফিজিয়ান। এটা দুধ কিরকম হচ্ছে? 17-18। কয় বিন দিয়েছে এটা? 3 দিয়ে। আপনার প্রথম বিয়ানে কি দুধের পরিমাণ বেশি হয় না তৃতীয় বিয়ানে? প্রথম 16-17 একই আছে, এরকম। আচ্ছা, এই গাভীটা আপনার এখন বাজার মূল্য অনুপাতে কয় টাকা দাম হতে পারে? 2 থেকে আড়াই লাখ টাকা। আপনার 20-22 লিটার গাভীগুলো 2 থেকে আড়াই লাখ টাকা। আর এখন যে ঘাসটা খাওয়াচ্ছেন এটা তো খেসারি, যেটা বললেন। আচ্ছা, আপনি অন্য পেশা থাকতে কেন এই পেশা বেছে নিলেন বা এই পেশা আসলেন? এই পেশা মনে করেন নিজের স্বাধীনতা, নিজে খাওয়াই দাওয়াই সব করি, নিজের ইচ্ছে কত ভালো লাগে গাভী থেকে। আচ্ছা জিন্নাত ভাই, এই যে আমরা যে কথায় ছিলাম, আপনার এই গাভীটা সকাল বিকেল দুগ্ধ দোহান করতেছেন নাকি? হ্যাঁ, সকাল বিকেল। আচ্ছা, এই আপনার এই গাভীটা এখন বাজার মূল্য অনুপাতে এটার কয় টাকা দাম হতে পারে আপনি যে বললেন? 2 থেকে আড়াই লাখ। 2 থেকে আড়াই লাখ। আর পাশে যে আরেকটি গাভী, এটা আপনার কি জাতের গাভী বললেন? ফিজিয়ান। ওটা ফিজিয়ান। এইটা কি জাতের গাভী? এই যে একই জাত, ফিজিয়ান। সব আপনি যে ফার্মে যে গাভীগুলো আছে সব ফিজিয়ান। এখন এই টোটাল আপনার 3টি গাভী থেকে কয় লিটার দুধ পাচ্ছেন? এখন মনে করেন যে এগুলোটা দুধ নাই, এগুলো গাভরা ফেলাইছিল, ধরেন বকনা গরু, ওটাও বকনা হয়ে গেছে, তাও 35 লিটার। আচ্ছা, আমরা বিভিন্ন ফার্ম ঘুরে দেখেছি, পাবনা, সিরাজগঞ্জ, আপনার এখান থেকে তো গাভীর উৎপাদন বা দুধ উৎপাদন বেশি। সেক্ষেত্রে দুধের দামটা কিরকম পাচ্ছেন?
সেই হিসেবে ধরেন দুধের দামটা পাচ্ছি না দেখে আমার গরু পালার সমস্যা হচ্ছে। গরু পালার সমস্যা হচ্ছে, লসের মনে করেন যে সম্মুখীন হচ্ছে। পর্যন্ত খাদ্য দেওয়া লাগে সে পর্যন্ত দুধ বেচলে টাকা ওঠে না। আচ্ছা, এই যে এখন যে খোলা মাঠে নিয়ে আসছেন, যে প্রসঙ্গে ছিলাম ও প্রসঙ্গ থাকবো, এখন যে খোলা মাঠে গাভীগুলো নিয়ে আসছেন, আপনার ফার্মে এই দুধগুলো বেশি হচ্ছে নাকি আপনার খোলা মাঠে এই দুধের পরিমাণটা বেশি হচ্ছে? খোলা মাঠে বেশি হচ্ছে। এই দুধগুলো আপনি কি করেন? মনে করেন যে ম্যানেজার আছে তাদের কাছে বিক্রি করি, সেই হিসেবে আমরা দাম পাই না। আমার যে পর্যন্ত দাম পাওয়া উচিত, ধরেন খরচে যে পর্যন্ত ঘাস খায় খরচ বেশি, সে হিসেবে আমার মনে করেন নিজের অর্থ সম্পদ আছে, সেখান থেকে ঘাস মাস খায়, এই বিষয়ে ধরেন আমরা বেঁচে যাই। তাছাড়া দুধের হিসেবে ধরেন ঘাস খাওয়ার লাগলে গরু বেশি খাওয়ান লাগবে, তাছাড়া আমাদের সম্ভব না। এই পর্দায় এসে গেছে। আপনার দুধের দাম কত টাকা লিটার পাচ্ছেন এখন? এখন মনে করেন 38-39, কিন্তু দুধের দাম তো হিসেবে পাওয়া উচিত 60 টাকার উপরে। 60 টাকার উপরে, তবে মনে করেন 40 টাকা খলির দামও, 40 টাকা দুধের দামও পোষাচ্ছে না, এক কথা। পোষাচ্ছে না। মনে করেন বাছুর আছে, আড়া গরু আছে, সেগুলো কিভাবে খাওয়াবো? আচ্ছা, আমরা শুনেছি আপনার প্রান্তিক পর্যায় থেকে এত দূর আসছেন, আপনার তো আরো কিছু গাভী ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, মনে করেন লসের টাইম তো বিহান দেখলাম যে যান বাঁচান বিক্রি করে মনে হয় অন্য কাজ করছেন, সেই সব জমি টমি লাগাইছি, সেই জমির দ্বারা মনে হয় এদের খাওয়াচ্ছে, 2-1 করে বাড়তেছে এই আর কি। আচ্ছা, এই যে এখন যে ঘাসগুলো খাওয়াচ্ছেন, এখন তো দুধের কাঁচা ঘাস, যেহেতু খেসারি ঘাস খাওয়াচ্ছেন, দুধের পরিমাণটা তো বাড়ছে। হ্যাঁ, একটু আমরা বিভিন্ন খামারের মুখ থেকে শুনেছি, বিভিন্ন জায়গায় শুনেছি এই সময়টা দুধের উৎপাদন বেশি, আপনার মূল্যটা একটু কমে যায়, হ্যাঁ। দেখা যায়। এটার কারণ কি? কারণ বুঝি না, মনে করেন যে এরপরে বাড়িতে নিয়ে যাবো, তাও ওই পর্যন্তই থাকে। কাঁচা ঘাসে তো দুধের পরিমাণটা বাড়তে হলেও ফ্যাটেরটাও বাড়তে হবে। আচ্ছা জিনাত ভাই, আপনার যে কথা বলছিলাম, আপনাদের এই প্রান্তিক পর্যায় থেকে এতটুকু আসছেন, এতটুকু সফলতা, আপনি যে প্রথম পর্যায়ে শুরু করেছিলেন, যে বললেন পরের বাড়ি খেটে খাইছি, নিজেরও কিছু আসলে, আচ্ছা যখন আপনি শুরু করেছিলেন তখন কি আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন, বা কিভাবে আপনি, যেহেতু একটি দিয়ে শুরু করেছিলেন, আপনি কি লোন নিয়েছিলেন নাকি? হ্যাঁ, কিছু লোন নিয়েছিলাম, মনে করেন আর নিজের কিছু আসলে এটা কিনেছিলাম, তারপরে মনে করেন পরে বছর 2 যাওয়ার পর আবার লোন তুলে কিনছিলাম, নিজের একটা ছিল আর একটা কিনছিলাম, এমনি করতে করতে মানে বাড়িছে আর কি। আপনার এই প্রতিবেদনটা তো সারা দেশ বিদেশের সমস্ত দেশের লোক দেখছে, যারা নতুন উদ্যোক্তা, যারা এই পেশায় আসতে চায়, তারা কিভাবে শুরু করলে তারা সফলতা পেতে পারে? আর মনে করেন নিজের কিছু টাকা আছে, মনে করেন যে 2টি কিনলো, সাথে একটা লোন তুলে কিনলো, এভাবে আস্তে আস্তে দেখা যায় বাড়বে, তারপর বাচ্চা দেবে, ওই বাচ্চার থেকে বাড়তে বাড়তে সে সফলতা পেতে পারে। এক কথায় কষ্ট করতে হবে তাকে। আপনার এই 3 গাভী এবং এর উপর, বাছুরের উপর আপনি কি কোনো রাখাল রাখছেন, না আপনি নিজেই রক্ষণাবেক্ষণ করতেছেন? এই জন্য আপনার পারিশ্রমিকটা আপনি নিজেই। আমি বাঁচতেছি। অনেক লোক আমাদের প্রশ্ন করে, ভাই আমরা লসের সম্মুখীন হচ্ছি, লসের সম্মুখীন তারা কেন হয়, যদি বলতে পারবেন? হ্যাঁ, মনে করেন এই যে আমার, মনে করেন আমি যে একটা হাইরে লাগতে মাসে 10,000-12,000 টাকা দেওয়া লাগতো, ওই টাকাটা দেওয়া লাগে না আমার, মনে করেন ওই টাকা দিয়ে আমার সংসার চলে যাচ্ছে। এইভাবেই মনে করেন আমি আগে যাচ্ছে, বছরে 1 লাখ টাকা মানে ধরেন ইনকাম। আর যারা লসের সম্মুখীন, ওটা দেখা যাচ্ছে নিজের হয়তো জমি নেই, অন্যের ঘাস খাওয়াচ্ছে, নিজে খাটতে পারতেছে না, রাখাল নিয়ে আসছে, বিভিন্ন সাইড থেকে তারা লসের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, যারা নতুন উদ্যোক্তা, আপনাকে তো বলেছি, যারা এই পেশায় আসতে চায়, আপনি যে প্রথমে বলেছিলেন, তারা কিভাবে আসলে সফলতা লাভ করবে, যদি দর্শকদের বলতেন? হ্যাঁ, পারবে। মনে করেন যে তার যদি কিছু চালান থাকে, একটা কিনলো আর একটা লোন তুললো, এইভাবে 2 বছর কষ্ট করার পর আবার বাচ্চা দিল, বাচ্চার থেকে আবার মনে করেন হইলো, তারপর থেকে সে লাভবান হবে। এই পেশা আসলে কি তারা সফলতা পাবে? অবশ্যই হবে। আপনি লাভ আছে না লসের সম্মুখীন? এখন যে পর্দা আছে, মনে করেন লাভের পর্দাটা করতে গেলে দুধের দামটা যদি ভালো থাকে তাহলে ধরেন লাভ হবে, আর দুধের দাম এই পর্দায় থাকলে তাহলে ধরেন লসের দিকে। এখন তো শুধু আমাদের বাংলাদেশে, পাবনা, সিরাজগঞ্জ না, আপনার ঢাকা, বিভিন্ন সেক্টর, বাংলাদেশের সমগ্র জায়গায় আপনার এই ডেইলি সেক্টরটা গড়ে উঠেছে বা ফার্ম গড়ে উঠেছে। সেক্ষেত্রে তারা সফলতা অবশ্যই পাচ্ছে, বিদায় তারা করছে। আমরা আসছিলাম মৃত্তিকা কৃষিচিত্র থেকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করে আপনার ফার্মটি এগিয়ে যাক। প্রিয় দর্শক, উনি কিন্তু একটি কথাই বলছে, বেশ কিছু ফার্ম আমরা ঘুরে দেখেছি, এখন ফার্মে আপনাদের তো আগেই বলেছি, এখন ফার্মে কোনো গাভী নেই। পাবনা, সিরাজগঞ্জ, ভাঙড়া থানা গাভীর জন্য বিখ্যাত। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরির গাভী পেতে পারেন, হলস্টিয়ান, ফিজিয়ান, জার্সি, মুন্ডি, এ সকল গাভী আপনারা পেতে পারেন। আপনারা যারা গাভী
ক্রয় করতে ইচ্ছুক বা গাভী আপনারা বকনা বাছুর কিনতে ইচ্ছুক, তারা এসব প্রান্তরে পাবনা এসে যোগাযোগ করতে পারবেন। নির্ভাবনায় আপনাদের ভালো গাভীগুলো মিলে যাবে। আমরা যে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছে এসেছিলাম, তিনি কিভাবে শুরু করেছিলেন তার বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি। আরেকটি প্রতিবেদন হয়তো আপনাদেরকে দেখা হবে, সেই প্রসঙ্গে আজকে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখে তোর কেন আমার নয়ন ভরে